ওয়েলকাম বন্ধুরা আমার SY বাংলা একাডেমিতে। আশা করি তোমরা ভালো আছো। আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করি। আজকের আলোচনার বিষয় প্রবন্ধ রচনা নেতাজি সুভাষচন্দ্র বসু। একজন আদর্শ দেশপ্রেমিক, একজন স্বাধীনতা সংগ্রামী বা একজন বিপ্লবী থাকলেও এই রচনাটাই লিখে দেবে। ভূমিকা প্রথমে এই কোটেশনটা দিয়ে শুরু করবে, তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ করো। নেতাজি সম্পর্কে কবি তথা সমগ্র ভারতবাসীর মনের কথা, প্রাণের কথা এটাই। ঊনবিংশ শতাব্দীর নবজাগৃতির প্রবাদ প্রতিম পুরুষ নেতাজি সুভাষচন্দ্র। সমাজ সংস্কারে আবির্ভাব ঘটেছিল রামমোহন রায় ও বিদ্যাসাগরের। জাতির ধর্মান্ধতা ও গ্লানি দূর করে তারা নতুন প্রভাত এনেছিলেন জাতির জীবনে। বঙ্কিমচন্দ্রের আবির্ভাব ঘটেছিল বন্দে মাতরম মন্ত্রে সমগ্র জাতিকে উদ্বুদ্ধ করার জন্য। রবীন্দ্রনাথ তার সাহিত্য সৃষ্টির মাধ্যমে জাতিকে গৌরবের সর্বোচ্চ শিখরে স্থাপন করেছিলেন। আর সুভাষচন্দ্র পরাধীনতার লজ্জা ও অভিশাপকে অগ্রাহ্য করে জাতির অন্তরে সঞ্চারিত করেন নতুন চেতনা, নতুন উদ্যম। সুভাষচন্দ্র জড়তাগ্রস্ত পরাধীন জাতিকে উদ্দেশ্য করে বলেছিলেন, গিভ মি ব্লাড, আই প্রমিস ইউ ফ্রিডম। অর্থ হচ্ছে, রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। পরের পয়েন্ট, জন্ম ও পরিচয়। দেশগৌরব নেতাজি সুভাষচন্দ্র 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা জানকীনাথ বসু ছিলেন কটকের সরকারি উকিল। তার মাতা ছিলেন রত্নগর্ভা প্রভাবতী দেবী। নেক্সট পয়েন্ট, শিক্ষা জীবন। কটক শহরেই নেতাজির পাঠ্যজীবন শুরু হয়। আশৈশব সুভাষচন্দ্র ছিলেন স্বাধীনতার জন্য উৎসর্গীকৃত প্রাণ। শুরুতেই মিশনারি স্কুলে পড়াশোনা করার সময়ই বারবার প্রতিবাদ করেছেন অন্যায়ের বিরুদ্ধে। প্রয়োজনে স্কুল ছেড়ে ভর্তি হয়েছেন অন্য স্কুলে। কটকের রেভেন্স কলেজিয়েট স্কুল থেকে দ্বিতীয় স্থান অধিকার করে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন। তারপর ভর্তি হন কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে। কিন্তু এই কলেজে ভারতীয়দের প্রতি ইংরেজ অধ্যাপক মিস্টার ওটেন সাহেবের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ দেখাবার কারণে তিনি কলেজ থেকে বহিষ্কৃত হন। এরপর তিনি স্যার আশুতোষের চেষ্টায় দর্শনশাস্ত্রে অনার্স নিয়ে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং প্রথম শ্রেণীর অনার্স সহ BA পাস করেন। তারপর পিতার ইচ্ছানুযায়ী বিলেতে যাত্রা করেন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে ট্রাইপস ডিগ্রি লাভ করে দেশে ফেরেন। পরের পয়েন্ট, দেশ সেবায় আত্মনিয়োগ। দেশে ফিরেই শুরু হয় তার রাজনৈতিক জীবনের ও দেশ সেবার দুশ্চর ব্রত। সেই সময় ভারতে জালিয়ানওয়ালাবাগের নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটেছে। গান্ধীজির নেতৃত্বে সারা দেশে শুরু হয়েছে অসহযোগ আন্দোলনের প্রস্তুতি। কিন্তু গান্ধীজির অহিংস আন্দোলনের কর্মসূচি সুভাষচন্দ্রকে সন্তুষ্ট করতে পারেনি, বরং দেশবন্ধুর স্বরাজ্য পার্টি তাকে উদ্বুদ্ধ করে। তাই তিনি দেশবন্ধুর শিষ্যত্ব গ্রহণ করেন। নেক্সট পয়েন্ট, কর্মমুখর যৌবনকাল। দেশবন্ধুর নির্দেশে তিনি জাতীয় শিক্ষালয়ের অধ্যক্ষ পদ গ্রহণ করেন। এই সঙ্গে তিনি পেলেন কংগ্রেস কমিটির প্রচার সচিবের পদ। তারপর ইংল্যান্ডের যুবরাজের ভারত আগমন উপলক্ষে হরতালের উদ্যোক্তা রূপে তাকে গ্রেপ্তার করা হয়। কারাবাসের পর বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সম্পাদক পদে তিনি যোগদান করেন। এরপর তিনি ফরওয়ার্ড পত্রিকার সহকারী সম্পাদক ও পরে কলকাতা পৌরসভার প্রধান কর্মকর্তা নিযুক্ত হন। তাঁর জনপ্রিয়তা ও নেতৃত্বদানের বিস্ময়কর ক্ষমতা এবং সংগ্রামী দেশনায়কের অপ্রতিরোধ্য শক্তি দেখে ইংরেজ সরকার ভীত ও সন্ত্রস্ত হন। তাই ইংরেজরা তাকে কারাগারে পাঠিয়ে নিরাপদ হতে চাইলেন। স্বাধীনতার এই একনিষ্ঠ সৈনিককে জীবনের বেশিরভাগ সময়ই বারে বারে কাটাতে হয়েছে কারান্তরালে। নেক্সট পয়েন্ট, কংগ্রেসের সভাপতি পদ ও কংগ্রেস ত্যাগ। 1938 ও 1939 খ্রিস্টাব্দে তিনি হরিপুরা ও ত্রিপুরীতে নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতির পদ অলঙ্কৃত করেন।
ত্রিপুরী কংগ্রেসে মহাত্মা গান্ধীর বিরোধিতা সত্ত্বেও সুভাষের সভাপতি নির্বাচন তার অসাধারণ জনপ্রিয়তারই প্রমাণ দেয়। তিনি ছিলেন চরমপন্থীদের অগ্রনায়ক। তার সভাপতি নির্বাচনে নরমপন্থীরা বিক্ষুব্ধ হলে তিনি কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন ও জাতিকে স্বাধীনতা অর্জনের পথে নতুনভাবে দীক্ষিত করতে চাইলেন। নেক্সট পয়েন্ট, পথ পরিবর্তনের ভাবনা। ইতিমধ্যে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই সুযোগে বিশ্বব্যাপী ইংরেজের প্রতি বিরোধিতাকে ছড়িয়ে দিতে চাইলেন তিনি, কিন্তু তার জন্য যে শক্তি ও অস্ত্রবল দরকার তার অভাব উপলব্ধি করলেন। এই জন্য বিদেশে পাড়ি দেওয়ার কথা ভাবলেন। এ সময়ে তার সঙ্গে জওহরলাল ও গান্ধীজির আবার মতবিরোধ হয়। ইংরেজরা সুভাষচন্দ্রকে তাদের সামনে মূর্তিমান বিপদ ভেবে তাকে নজরবন্দি করে রাখে। নেক্সট পয়েন্ট, আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ। দেশপ্রেমের মূর্ত প্রতীক সুভাষচন্দ্র ইংরেজ সরকারের সমস্ত চেষ্টা ব্যর্থ করে ছদ্মবেশে পেশোয়ার সীমানা অতিক্রম করে রাশিয়া, ইতালি হয়ে জার্মানি পৌঁছান। সেখান থেকে ইংরেজের শত্রু দেশ জাপানে পৌঁছে রাসবিহারী বসু ও জাপানি প্রধানমন্ত্রী তোজোর আনুকূল্যে বন্দী ভারতীয়দের নিয়ে গড়ে তোলেন আজাদ হিন্দ ফৌজ এবং এর সর্বাধিনায়কের পদ গ্রহণ করেন। সবাই তাকে নেতাজি রূপে বরণ করল। নেক্সট পয়েন্ট, নেতাজির ডাক, ভারত আগমন ও পরাজয়। নেতাজির চোখে তখন ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন, কণ্ঠে বজ্রগম্ভীর আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই সঙ্গে তার নির্দেশ, দিল্লি চলো। আজাদ হিন্দ বাহিনী জয় হিন্দ বলে এগিয়ে চলে নির্দিষ্ট লক্ষ্যে। 1943 সালে আজাদ হিন্দ ফৌজ নেতাজির নেতৃত্বে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। যুদ্ধ চলতে থাকলো। 1944 সালে আজাদ হিন্দ বাহিনী ভারতের দিকে অগ্রসর হয়ে আসাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। নাগাল্যান্ডের কোহিমায় জাতীয় পতাকা উত্তোলন করতে সমর্থ হয়। তারপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারেও পতাকা উত্তোলন করে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় আজাদ হিন্দ বাহিনীকে দুর্বল করে এবং নেতাজির স্বপ্ন বাস্তবায়িত হতে পারেনি। তবুও জাতীয় জীবনে স্বাধীনতার যে উন্মাদনা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন তা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সারা দেশে। এই সময় সুভাষচন্দ্র জাপানের তাইহোকু বিমানবন্দর থেকে বিমানে যাত্রা করেন সাহায্যের আশায়। তারপর আর নেতাজির কোনো খবর পাওয়া যায় না। অনেকেই মনে করেন সেই বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নেক্সট পয়েন্ট, মৃত্যু রহস্য। অনেক দেশবাসী তার মৃত্যু সংবাদ বিশ্বাস করে না। কোনো গবেষক এও প্রমাণ করার চেষ্টা করেছেন যে নেতাজি জীবিত, তাকে সাইবেরিয়ার জেলে বন্দি রাখা হয়েছে। আবার কেউ বলেন তাকে মেরে ফেলা হয়েছে। এ নিয়ে কমিশনও বসেছে, কিন্তু রহস্যই থেকে গেছে। চিরপথিক সুভাষ আমাদের কাছে থেকে গেলেন নিরুদ্দেশের পথিক। নেক্সট পয়েন্ট, আদর্শ ও ধ্যান ধারণা। দেশমাতৃকার চরণে উৎসর্গীকৃত প্রাণ নেতাজি আমাদের কাছে এক আদর্শ ব্যক্তিত্ব। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম, দেশবাসীর জন্য সমবেদনা, তার মহান ত্যাগ আমাদের কাছে পাথেয় স্বরূপ। তারুণ্যের মূর্ত প্রতীক সুভাষচন্দ্র তরুণ সমাজের কাছে আদর্শস্থল। লাস্ট পয়েন্ট, উপসংহার। ভারতের স্বাধীনতা ছিল নেতাজির ধ্যান জ্ঞান। আজ ভারতবর্ষ স্বাধীন, কিন্তু বিভিন্ন সুবিধাবাদী শক্তি ভারতবর্ষের অখণ্ডতাকে নানাভাবে আঘাত করার চেষ্টা করছে। এই প্রেক্ষিতে এই মহান দেশপ্রেমিকের আদর্শ ও ধ্যান ধারণাকে নতুন করে ছড়িয়ে দেবার সময় এসেছে। দেশমাতার মুক্তির যে পথ তিনি বেছে নিয়েছিলেন তা আবেদন নিবেদনের পথ নয়, সে পথ রক্তাক্ত পিচ্ছিল। তাই আবেগ সর্বস্ব কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজিকে বন্দনা করলে নেতাজির আসল উদ্দেশ্য পূর্ণ হবে না। কতকগুলি রাস্তাঘাট, স্টেডিয়াম, বিমানবন্দর নেতাজির নামে চিহ্নিত করলেই নেতাজির নামে শ্রদ্ধা জানানো হবে না। তাই কতকগুলি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে নেতাজির আদর্শ বাস্তবায়িত হয়। দেশের সর্বস্তর থেকে অন্যায় অরাজকতা দূর করে শোষণহীন সমাজ সৃষ্টি করতে হবে, যে সমাজে মানুষের দাস না হয়ে দেশের ও দশের একজন হিসাবে পরিচিত হবে। নেতাজি সুভাষচন্দ্রের একটি বিখ্যাত উক্তি, ধর্মের নামে, দেশের নামে বা রাজনীতির নামে কোনো প্রকার গোঁড়ামি যেন আমাদের শিক্ষা মন্দিরে প্রবেশ করিতে না পারে, সেদিকে আমাদের দৃষ্টি রাখা উচিত। শেষে এই উক্তিটা অবশ্যই দেবে, তাহলে দেখবে পরীক্ষকের কাছে তোমাদের রচনার মান অনেকটাই বেড়ে যাবে।
আজ তাহলে এ পর্যন্তই, আবার হাজির হব নতুন কিছু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।